কবি শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরের গঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। নমস্কার সকলকে। আমি লোপামুদ্রা ব্যানার্জি ডালাস থেকে বলছি। আজকে আমি যে কবিতাটি দিয়ে শুরু করলাম, শুভ দাশগুপ্তর আমি সেই মেয়ে, অনেকের অসম্ভব প্রিয় কবিতা। আমার মতো অনেকেরই এই কবিতাটি ভীষণ মনের কাছে। এবং এই কবিতাটির যে বিষয়বস্তু, যে রোজ আমরা যে সমস্ত আমাদেরই মতো সাধারণ মেয়েকে দেখি, যাদের হয়তো জীবনের নেপথ্যে একটি অসাধারণ গল্প আছে, সেই যে এভরিডে উম্যান, সেই যে কনসেপ্টটা অসম্ভব তাৎপর্যপূর্ণ, সমসাময়িক একটা কনসেপ্ট, সেটাকে নিয়ে আমাদের একজন বন্ধু, আমাদের ডালাসেরই অধিবাসী ত্রিদীপ চক্রবর্তী, সে একটি অসম্ভব সুন্দর সময় উপযোগী ছোট দৈর্ঘ্যের ছবি, শর্ট ফিল্ম সরোজ, ওরই লেখা গল্প, ওর কনসেপ্ট এবং ওর ডিরেকশন, সেই ছবিটি বানিয়েছে। খুব সাম্প্রতিককালে ছবিটা আমাদের দেখার সুযোগ হয়েছিল, এবং তারপর ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক যে পুরস্কার, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে জায়গা পেয়েছে। তো আজকে আমরা একটা সুন্দর আড্ডা বা আলাপচারিতা করব ত্রিদীপের এই ছোট দৈর্ঘ্যের ছবিটিকে নিয়ে, এবং তার থিম নিয়ে, এবং আমাদের পারিপার্শ্বিকে মেয়েদের বা মহিলাদের সঙ্গে ঘটা কিছু ঘটনা, কিছু সমাজের কিছু দৃষ্টিভঙ্গি নারীদের নিয়ে, সেগুলো নিয়ে আমাদের আলোচনাটা থাকবে। এবং তার সঙ্গে থাকবে ত্রিদীপের লেখালেখি ইত্যাদি নিয়ে কিছু কথাবার্তা। তো আমি ত্রিদীপের সঙ্গে একটু আলাপটা করিয়ে দিচ্ছি দর্শকদের। ডালাসে ত্রিদীপ একটি প্রচণ্ড পরিচিত মুখ। আমরা অনেক অনুষ্ঠান ওর দেখি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, শ্রুতি নাটক আমরা একটা করার সুযোগ হয়েছিল আমাদের একসাথে, রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়াও আমরা টুকিটাকি নানা রকম সাংস্কৃতিক বা সাহিত্যমূলক আমাদের আলোচনা হয়, আমাদের বন্ধুত্ব অনেক দিনের। তো আমরা প্রথম ওর ছবিটি দেখতে যাই ডালাসে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আগস্ট মাসে হয়। আর ত্রিদীপকে একটু জিজ্ঞেস করতে চাই প্রথমেই, এই যে আমাদের আড্ডাটার সূত্রপাত, যে এই যে লেখালেখি, আমিও একজন লেখিকা, ত্রিদীপও একজন লেখক, তা আমাদের এই যে মেলবন্ধনটা যে হয়েছে আমাদের সাংস্কৃতিক বা
সাহিত্য নিয়ে লিটারারি যখন কথাবার্তা হয় তাতে আমাদের মনে হয় যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে লেখালেখির জগতে, যেটা মানে আমাদেরকে চালিয়ে নিয়ে গেছে এতগুলো দিন ধরে। তো আমি একটু জানতে চাই ত্রিদীপের এই যে ফর্মেটিভ ইয়ার্সে হাউ ওয়াজ ইয়োর লিটারারি জার্নি, হাউ ওয়াজ ইয়োর রাইটিং, হাউ ওয়াজ ইয়োর ইন্সপিরেশন, তারপরে আমরা একটু সিনেমাটার একদম মেইন স্ট্রিম আলোচনায় ফিরবো। তো আমি ত্রিদীপের কাছে জানতে চাইছি একটু ওর লেখালেখি নিয়ে, যে ওর ছোটবেলা, ওর দিন যাপন কিরকম ছিল, তারপরে সেই থেকে যে ওর জার্নিটা, যেটার থেকে আজকে এই সিনেমাটার যে স্ফুরণ, এটা কিভাবে হলো। নিশ্চয়ই। শুরু করার আগে সকল দর্শক বন্ধুদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। লোপাদিকে বিশেষ ধন্যবাদ আজকে আমার এই আড্ডার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি কথাই, মানে এরকম ধরনের আড্ডা আমাদের হয়েছে অনেকবার, তবে সেগুলো ক্যামেরার পেছনে আর কি, সামনে খুব একটা হওয়ার সুযোগ হয় না। তো লোপাদিকে খুবই ধন্যবাদ। আর যে প্রশ্নটা লোপাদি করলো যে কিভাবে ছোটবেলায় মানে জার্নি বা শুরু করা, এই আর কি। তো লোপাদি, যে কোনো বাঙালি পরিবারের একটা ছেলের একটা বা একটা মেয়ের একটা ন্যাক থাকেই যে ছোটবেলায় হয়তো দুকলি কবিতা লিখেছে। হ্যাঁ, তো এরকম মানে আমি সেক্ষেত্রে যে খুব বিশেষ আলাদা সেরকম আমরা সবাই কিছু না কিছু করি। হ্যাঁ, এবার একটা কি হয় যে ছোটবেলায় যখন প্রথম কিছু একটা লিখেছিলাম, আমার প্রথম প্রকাশের মাধ্যম ছিল হচ্ছে আমার স্কুলের দেওয়াল পত্রিকা। তো যখন দেওয়াল পত্রিকায় একদমই আমাদের মানে আমরা হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না অনেক দিন, আমাদের স্কুল জীবনের যাপনটাও একটা অন্যরকম ছিল। স্যার ম্যাডামরা আমাদের মানে এক একজন আইকন ছিলেন, তাদেরকে দেখেই আমরা পরবর্তী জীবনে কি বড় হওয়াটা কোথায়, কলকাতা শহরে না? কলকাতা শহরে বেলঘড়িয়া আমার মোটামুটি বড় হওয়ার জায়গা আর কি। যদিও কলকাতা শহরে জন্ম, পরবর্তী ক্ষেত্রে আমরা বেলঘড়িয়ায় শিফট করে যাই। তো যেটা বলছিলাম যে দেখলাম যে অন্যান্য বিষয়বস্তু যা পড়াশোনা করছি সবই ভালো লাগছে, কিন্তু কোথাও যেন কবিতা বলতে গেলে মনে হলো যেন আমার বেশি ভালো লাগলো, বা পাড়ার নাটক করতে একটু বেশি উৎসাহ পেলাম। সেই যে আনন্দটা, সেটা ঠিক স্কুলে ভালো পরীক্ষা দিয়ে মার্কস পাওয়ার আনন্দের সঙ্গে তুলনাযোগ্য নয়। হ্যাঁ, সেটাই। তো সেইভাবেই যাত্রা শুরু, যদি সেটাকে যাত্রা আমি বলি। তো সেভাবেই শুরু। তো সেখানে টুকটাক গল্প, কবিতা, এই সমস্ত লেখা বা পাঠ, পাড়ার নাটকে অভিনয়, স্কুলের নাটকে চান্স পাওয়া, সেখান থেকে এই ধরনের যে কোনো ক্রিয়েটিভ জিনিসপত্রের আরো কাছে পৌঁছানো। তো এরপরে আরো ধীরে ধীরে যখন আরেকটু বড় হওয়া, স্কুলের পরিধি থেকে কলেজের ক্ষেত্রেও তাই। তার পরবর্তী ক্ষেত্রে আমার ছোটখাটো দু একটা লেখা বিভিন্ন ওয়েব ম্যাগাজিন, তারপরে যখন ওয়েব এলো, ওয়েব ম্যাগাজিনে প্রকাশ পাওয়া। সৌভাগ্য হয়েছিল একটি লেখা আনন্দবাজারের মতন একটি সংবাদপত্রে প্রকাশ পাওয়ার, একটি পুজো সংক্রান্ত একটি স্মৃতিকথা। পুজো সংখ্যায় নয়, মানে পুজো আনন্দবাজার পত্রিকাতে, কিন্তু পুজো সংক্রান্ত একটি স্মৃতিকথা। তো সেরকম একটি লেখা প্রকাশ পেয়েছিল। তো টুকটাক লেখালেখির অভ্যেস বা ইচ্ছে ভেতর থেকেই ছিল। তারপর ধীরে ধীরে চাকরি জীবনেও তাই, সেখানে চাকরি জীবনেও নাটক, কবিতা এগুলোর অংশ করে দিন এগিয়ে যায়। পড়াশোনা, চাকরি বাকরিটা তো একদম অন্য ক্ষেত্রে, পড়াশোনা টেকনোলজি বা প্রযুক্তি যাই বলো না কেন সেই ক্ষেত্রে। তারপর ধীরে ধীরে কিন্তু এই ভালো লাগাটার একটা অন্য আবেদন, এবং ওটার সাথে এটার বোধহয় কোনো বিরোধ নেই, মানে কোনোটাই বিরোধ নেই আর কি। তো এইভাবে চলতে শুরু করতে করতে তারপর ধীরে ধীরে কলেজ জীবন পেরিয়ে যখন চাকরির জীবন থেকে বিদেশে আসা, তারপর তারও পরে আরেকটু এগিয়ে গিয়ে আমার যিনি সো কল্ড বেটার হাফ, তুমি যদি বেটার হাফ বলো, বেটার হাফ বা আমার প্রত্যুষা, তো তার সঙ্গে আলাপ, এবং ঘটনাক্রমে সেও একজন সাংস্কৃতিক জগতের সাংস্কৃতিক কর্মী। আমরা হয়তো সেই নিয়ে পরে আলোচনা করব। তো সেইভাবেই এগিয়ে যাওয়া। তো এখন ব্যাপারটা ওরকমই হয়ে গেছে যে একটা তো চাকরি জীবন চলছে, এবং তার সঙ্গে সঙ্গে
প্যারালালি এটাও চলছে, নাট্য চর্চা, সাহিত্য চর্চা, নাট্য চর্চা, এই সমস্ত চলছে আর কি। তো এই যে নাটকের থেকে যে সরজটা হলো, ওই একটা আমি ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো, আমার প্রথম যে জিজ্ঞাসা এই ফিল্মটা নিয়ে যে আমার ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে সরোজ, যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দিস ফিল্ম which you have made not only for the Bengali audience but for the pan Indian audience, pan Asian audience rather, সেইটা। আর দ্বিতীয়ত হচ্ছে এটারই সূত্র ধরে যে এই যে নাটক থেকে যখন এই ফিল্মটাতে একটা উত্তরণ ঘটলো, তো একটা ট্রান্সেন্ডেন্স হলো, তো সেইটার একটুখানি যে ড্রিমস অ্যাসপিরেশনস কি ছিল, এটা কি অনেক দিন ধরেই এটা ইন দ্য মেকিং ছিল, ভাবনাটা ছিল, এটা একটু জানতে চাইছি। এটা খুব ভালো একটা প্রশ্ন লোপাদি, ধন্যবাদ তুমি এই প্রশ্নটা করলে। তার কারণ আমি এই প্রশ্নটার সম্মুখীন, কারণ নামটা খুব আনকমন, তো খুব ইন্ট্রিগিং লেগেছে নামটা। তো এই মুভিটা যখন তৈরি করলাম এবং দুইটি ফিল্ম ফেস্টিভ্যালে গেল, তো আমি এই প্রশ্নটার সম্মুখীন আগেও হয়েছি। আমি বলি, তো যারা এই সিনেমাটি ভবিষ্যতে দেখবেন, এই মুহূর্তে এটি কোনো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নয়, তার কারণ স্বল্প দৈর্ঘ্যের ছবিটি এখন বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে একটু ঘুরছে, তো বেশ কয়েকটি, আমরা সেই আলোচনাতেও আসবো। তো যখন দেখবেন তখন নিশ্চয়ই জানবেন আমাদের যে বক্তব্য এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির, এটি একজন মেয়ের দৈনন্দিন জীবন কাহিনী, এবং সেই জীবন কাহিনীটি কিন্তু যে কোনো একটি মেয়ের হতে পারে। আমরা তুমি খুব সুন্দর বলেছো এই কথাটা, এভরিডে উইমেন একটা কথা, এবং আরেকটা কথা হচ্ছে মেয়েটি যেন আমাদের সবার পাশের বাড়ির মেয়ে, একদম, হ্যাঁ, মানে আমাদের পাশের বাড়ির সেই সাধারণ মেয়েটি। আর ওটা সাবার্বসে শুট করা হয়েছে বলে আমি আরো ওটার সাথে একাত্ম ফিল করতে পেরেছি। এই কারণেই যে আমারও বড় হয়ে ওঠাটা সাবার্বে ট্রেনে করে যাওয়া এবং বিভিন্ন লোকের এই যে কৌতূহলী চোখ, এই ব্যাপারটা। তো যেটা বলার চেষ্টা করা হয়েছে সরোজ এই শব্দটার মাধ্যমে, আমরা এই একই প্রসঙ্গে আবার ফিরে আসব এই বিষয়গুলো আলোচনা হওয়ার পরে। তাও শুরুতে বলে রাখি, সরোজ কথার অনেকগুলো মানে রয়েছে। আমাদের এই মুভির যে বানান সেটি হচ্ছে মূর্ধন্যস্বর। আমরা জেনারেলি সরোজ বলতে যেটা মিন করি, দন্তের স বয়শূন্য রয় ওকার জ, সেটা হচ্ছে পদ্মফুলকে বলি, সরোজ সরোজিনী এখান থেকে। আর এটা হচ্ছে মূর্ধন্যস্বর ডরের জ, এটার মানে হচ্ছে সা। আমরা যে সারে গামা পাধা নি সা বলি, সেই সায়ের যে চলন, এক্স্যাক্টলি, সা হচ্ছে সরোজ। তো সায়ের ভালো নাম হচ্ছে সরোজ, যেরকম রের ভালো নাম হচ্ছে রেবত, হ্যাঁ, সেরকম গায়ের ভালো নাম গান্ধার, তো সেরকম সব মিউজিক, মানে মিউজিক শেখার সময় শিখেছিলাম, আমি ভুলে গেছি। সরোজ কথাটা এখানে কেন আসছে ফিরে, আমাদের জীবনের সাটা যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে। আমরা যদি জীবনের চলার পথে যত কিছুই করি না কেন, আমাদের যদি সাটাকে আমরা ঠিক রেখে দিই তাহলে লক্ষ্য পূরণ হবেই। তো সেখান থেকে ভাবনাটা যে আরো, এবং ভবিষ্যতে দর্শক বন্ধুরা যারা আপনারা মুভিটি দেখবেন তারা হয়তো জানতে পারবেন যে এরকম পাশের বাড়ির মেয়ে তো আরো অনেকে আছে, তারাও কাজ করছে, কোনো না কোনো ভাবে কাজ করছে, স্ট্রাগল করছে একটা লক্ষ্য পূরণের জন্য। তো সেই লক্ষ্য পূরণের জন্য ওই মেয়েটির সাটা ঠিক ছিল, জীবনের সাটা ঠিক ছিল, সে যাই করুক না কেন তার জীবনের সেই লক্ষ্যটা ঠিক ছিল। তো সেটাই আমি বলার চেষ্টা করেছি। এবং আরেকটা ছোট্ট এখানে যোগ করি, সেটা হচ্ছে আমি সিনেমার নামটা দিয়েছি সরোজ, তারপরে লিখেছি দ্য সং বিনিথ, দ্যাটস দ্য ট্যাগ লাইন অফ দ্য মুভি। তো দ্য রিজন আই পুট দ্যাট টুগেদার বিকজ the song beneath means we see so many things happening around the world, specifically around the person, let's say the person, in this case the lady or the girl who is kind of coming from the suburbs to the big city trying to do something, right? Mane not only the musical journey but the wholesome journey behind it, like the journey as a woman, the journey as a singer, the journey as a suburb girl, the journey as a daughter, all coming together, যেটা আমার মনে হয়েছিল ইন্টারপ্রিটেশন। absolutely right. তো সেটাই হচ্ছে the song beneath, যে যেটা কিভাবে নিচে যাচ্ছে। আচ্ছা, তুই যে সরোজ এর যে টাইটেলের সিগনিফিকেন্সটা আমাকে বললি খুব সুন্দর, এবং সেটার মধ্যে যে মেয়েটার যে চরিত্রটা, মেয়েটি যে সেন্ট্রাল প্রোটাগনিস্ট,
আমার যেটা খুব ইন্ট্রিগিং লেগেছে, আমি বলছি নেমলেস ইয়াং ওম্যান, কারণ নাম বলা হয়নি। তার একটা কারণ আমার মনে হয়েছে যে তার নাম যাই হোক না কেন, প্রতিদিন আমরা যে মেয়েগুলির প্রতিবিম্ব আমাদের চোখের সামনে দেখি সে তারই রিপ্রেজেন্টেটিভ, এইটা আমার মনে হয়েছে। এবার এটার যে এই যে ভাবনাটা, এটার যে পয়েন্ট অফ ভিউটা, মানে মেয়েটি যে প্রতিদিন যাচ্ছে, তার যে জার্নিটা সে করছে, আবার বাড়ি ফিরে আসছে, তার যে সমাজটা চারপাশে যেটা দেখানো হচ্ছে তারও একটা পয়েন্ট অফ ভিউ আসছে। তো আমি সেই পার্সপেক্টিভটা, সেই পয়েন্ট অফ ভিউটার কথা তে একটু তোকে জিজ্ঞেস করতে চাইছি যে এই পয়েন্ট অফ ভিউটা কি ভেবে নির্মাণ করা। আচ্ছা, এটা খুবই একটা ভালো প্রশ্ন। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকদিন যদি যে মেয়েটি যে জীবনে কিছু করার উদ্দেশ্যে একটা বড় শহরে যায় মফস্বল থেকে, আশেপাশের চোখগুলো খুব কৌতূহলী হয়ে পড়ে। এবং আমাদের সমাজ ব্যবস্থা আজকের এই 2024 সাল, হ্যাঁ, আমরা 21 শতকের একদম ফার্স্ট কোয়ার্টার পেরিয়ে গেছি, রাইট? মানে পেরোচ্ছি, নেক্সট ইয়ার ফার্স্ট কোয়ার্টার 20 বছর তো আগেই পেরিয়ে গেছি। তো সেই রকম সময় এসেও আমাদের মনে, আমাদের সমাজের চারপাশে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের কৌতূহল, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই তার একটা নমর্থক দিক সৃষ্টি করে আর কি, মানে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে, যেটা অনেক সময় ভুল দৃষ্টিভঙ্গি তৈরি করে ওই চরিত্রটির ওপর বা ওই মেয়েটির ওপরে। সেটি আমি দেখিয়েছি, মেয়ে সেটি যে কোনো একটি ছেলেও হতে পারে। মেয়েদের ক্ষেত্রে বেশি আমাদের সমাজের কনটেক্সটে বা পরিপ্রেক্ষিতে তুমি যদি দেখো, তাহলে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি। তো সেই রকম চিন্তা ভাবনা থেকেই যেটা দেখানো হয়েছে যে তুমি যেটা ভাবছো সেটা নয়, তুমি যেটা দেখছো সেটা নয়, যেটা দেখছো সেটাই যে সব সময় হচ্ছে সেরকম নাও হতে পারে। ডোন্ট জাজ। মানে একটি মেয়ে যখন বাড়ি থেকে বের হচ্ছে আবার বাড়িতে ঢুকছে, যে পুরো ট্র্যাজেক্টরিটা, এটার মধ্যে যে লোকচক্ষুর যে ব্যাপারটা আছে, সেটার এক্সপ্লোরেশনটা কি ঠিকমতো হয়? আমার তো মনে হয় না। এবং সেটারই এই যে নেগেটিভিটিটা উঠে আসে, যেটা হয়তো তারা কিন্তু জানছে না যে মেয়েটির ক্ষেত্রেও কিন্তু ওটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। একদমই তাই। কিন্তু আমরা অজান্তেই অনেক কিছু করে ফেলছি, যে আমাদের সমাজবদ্ধতায় যে আমাদের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায়, যেগুলো আমাদেরকে একটু কুপমণ্ডুক করে তোলে। আমি যদি সেই শব্দটা ব্যবহার করতে পারি, যে আমরা এর বাইরে দেখতে পাচ্ছি না, আমরা একটা বক্সের মধ্যেই দেখতে চাই, আমরা এর বাইরে আমাদের কিছু খুলছে না আমাদের দৃষ্টিভঙ্গিটা, এবং সেটা সত্যি অনেক ক্ষেত্রেই একটা নেগেটিভ জিনিস তৈরি করে আর কি। তো সেটাকে ভেবেই এই ব্যাপারটা তৈরি আনা সিনেমাতে। আচ্ছা, সরোজের যে সেটিংসটা দেখানো হয়েছে, সেটা তো একটা সাবার্ব দেখানো হয়েছে, নামটা মেনশন করা হয়নি, কিন্তু আমরা বুঝতেই পারছি পশ্চিমবঙ্গের একটি আউটস্কার্টসে দেখানো হচ্ছে সাবার্ব। সেখান থেকে মেয়েটি মূল স্রোতে হয়তো যাচ্ছে কলকাতাতে। এই যে সেটিংসটা, আমার প্রশ্ন হচ্ছে যে আমার যতদূর মনে হচ্ছে এটা হয়তো ডেলিবারেটলি করা হয়েছে। যদি করা হয়ে থাকে তাহলে কেন? এবং যে সোশ্যাল এনভায়রনমেন্টটা ওখানে প্রজেক্ট করা হয়েছে, কিছুটা তো কলকাতা থেকে আলাদা, মূলগত দিক থেকে যে ডিফারেন্সিয়েশনটা আছে, সেটার পেছনে অ্যাজ আ স্টোরি টেলার বা ফিল্ম মেকার যেভাবেই হোক, তোর ভিশনটা কি ছিল? এইটা আমার একটা একটু বিয়ে করি, পরবর্তী ক্ষেত্রে যদি দর্শকরা দেখার সুযোগ পান নিশ্চয়ই জানবেন যে শেষের দিকে গিয়ে আমি একটা জায়গাটির নামটা দেখিয়েছি, সিমলাগড়। হ্যাঁ, ঠিক। এবং সিমলাগড় অঞ্চলটি কিন্তু মানে কলকাতা থেকে অনেকটাই দূরে, বর্ধমানের দিকে যেতে গেলে। তো জায়গাটি আমি হঠাৎ করেই পেয়ে যাই, সেটা হুগলি, খুব সম্ভবত হুগলির ইয়েতে পড়ছে, ব্যান্ডেল থেকে আরো মেইন লাইনে বর্ধমানের দিকে যেতে হবে আর কি। তো মূল যেটা তুমি প্রশ্নটা করলে, যে কেন আমি একটি মফস্বলকে বেছে নিলাম, যে একটা মূল মানে একটা বড় শহর থেকে এত দূরে কেন বেছে নিলাম, তার মেইন কারণটাই হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণটা সেটা হচ্ছে যে আমি এরকম নয় যে এই ঘটনাটি একটা শহরে ঘটতে পারতো না বা ঘটে না, হতেই পারে, কিন্তু আমি যেটা দেখাতে চেয়েছি দুটো কারণ। একটা হচ্ছে আমাদের মূল যে শহরের যে মূল চরিত্র, সবাই ছুটছে, এভরিওয়ান ইজ
সো বিজি যে কারোর অত সময় নেই আছে পাশের বাড়ির মেয়েটা কি করলো একবার চেয়ে দেখি। এক্স্যাক্টলি, বা ফ্ল্যাট কালচারেও তো ফ্ল্যাট ব্যাপারটা কালচারে আমি নেই। খবরই রাখি না যে আমার পাশের আমার প্রতিবেশীর কি হয়েছে, আমি সেই হয়তো খবরই রাখি না। তো সেই রকম একটা দিক থেকে বেরিয়ে গিয়ে আমি এখনো যদি একটু মফস্বলের পাড়ার দিকে গল্পটাকে ফেলি, তাহলে সেখানে কিছুটা হলেও একটা পাড়া কালচার, একটু পাশের বাড়ির জেঠুটা খোঁজ নিল, অন্তত পাশের 90 বাড়ির এর দশক বা 2000-এ আমি নিশ্চয়ই। যখন পড়াশোনা চাকরি বাকরি করতাম ঠিক কিন্তু এইরকমই। এই কালচারটা ছিল, তো এই সোশ্যাল এই এনভায়রনমেন্ট ছিল, তো সেখানে অ্যাটলিস্ট তাহলেই সেই ঔৎসুক্যটা তৈরি হবে। যদি আমি আমার পাশের বাড়ির মেয়েটির খোঁজই না নাকি, তাহলে তো আমার সেই ঔৎসুক্যটা তো তৈরি হবে না। এবং এই দিকটার কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই রয়েছে। তখন কিন্তু এই পাড়া কালচারটার জন্য কিন্তু লোকে কিন্তু লোকের খবর রাখতো, সেটাও একটা ব্যাপার। যাই হোক, সেটা একটা অন্য বিষয়, আমরা সেদিকে এই মুহূর্তে আসছি না। তো এক নম্বর হচ্ছে সেইটা যে শহরে লোকের সময়, লোকের ব্যস্ততা, মানুষের ব্যস্ততা, পাশের বাড়ির সঙ্গে তাদের কতটা হৃদ্যতা রয়েছে সেই ব্যাপারগুলো ফুটিয়ে তোলা। সেইটা থেকে বেরিয়ে গিয়ে আমি একটু মফস্বলের অঞ্চলে এটাকে ফেলতে চেয়েছি, যেখানে আমরা প্রায় সবাইকে চিনি, তাও একটা পাড়া কালচার রয়েছে, এরকম একটা জায়গায়। সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় যেটা মেন পয়েন্ট, যেটা মফস্বল দেখানো, সেটা হচ্ছে আমাকে দেখাতে হতো এই চরিত্রটির জার্নি, এই চরিত্রটির স্ট্রাগল, এই চরিত্রটি প্রত্যেক দিন সকালবেলা উঠে একটা এই যে ট্রেন জার্নিটা করা, তারপরে যে পাল্টে যে বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্ট সে যেখানে আসছে, এগুলোই ভীষণ রিলেটেবল লেগেছে। আমি নিজেও মফস্বল থেকে জীবন, প্রথমে সে ট্রেনে আসছে, তারপরে সে লঞ্চে উঠছে, তারপরে আবার হেঁটে যাচ্ছে। তো আমি বলতে চাইছি যে আলটিমেটলি তার গন্তব্যে পৌঁছতেও কিন্তু গন্তব্য পৌঁছানোটাও অত সহজলভ্য নয়, সহজলভ্য এবং সহজ সাধ্য কোনোটাই নয়। হ্যাঁ, সে যে খুব ইজিলি, খুব সহজে টুক করে পৌঁছাচ্ছে এরকম নয়। সেখানে এসে সে তার কাজ করে আবার বাড়ি ফিরে যাচ্ছে। এই জার্নিটাকে দেখানোর জন্য চরিত্রটাকে আমি একটু মানে কলকাতা সেটাকে করা হয়েছে। আচ্ছা, এইবারে একটু ফিল্মটার থিম এবং বিষয়বস্তু, সামাজিক যে পয়েন্ট অফ ভিউ, গুলো তো বললাম। আমার যেটা মনে হয়েছে যে মিউজিক, সঙ্গীতের যে ব্যবহারটা খুব মিনিমালিস্টিক কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। একটা কোথাও যেন মনে হচ্ছে চোরা স্রোতের মতো, কারণ আলটিমেটলি গিয়ে আমরা জানতে পারলাম যে মেয়েটি একটি মিউজিকের সঙ্গেই আর কি যুক্ত একজন মানে গায়িকা, তার জীবনটাই দেখানো হয়েছে। সেই মিউজিকের একটা চোরা স্রোত কিন্তু একটা সাবটারমেনিয়ান ফ্লো এর মতো বয়ে গেছে আর কি। এই মিউজিকের যে ভিশনটা কি ছিল এখানে অ্যাজ আ স্টোরি টেলার, মিউজিকটা কি শুরু থেকে এর মধ্যে রাখার একটা চেষ্টা ছিল, একটা সচেষ্ট প্রয়াস কি এটা, সেটাই জিজ্ঞেস করতে চাইছি। না, এটা খুবই একটা ভালো প্রশ্ন। এটা নিয়ে আমরা ভেবেওছিলাম আমাদের কোর টিম যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, যে ছেলেটি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে, ওর নাম জয়, তো ওর সাথে যখন আলোচনা করছিলাম, তখন আমার মূল যেটা ভাবনা ছিল সেটা হচ্ছে সিনেমাটা তো একদম রিয়েলিস্টিক একটা গল্প, একদম বাস্তব ধর্মী একটা কথা, এবং সেখানে আমি খুব একটা রূপকথা ধর্মী জিনিসপত্র সেখানে নেই। সেখানে খুব বেশি আমি বলবো বাজনার জগঝম্প নেই সেখানে। ওই জন্য আমরা ওই জিনিসপত্রগুলোকে খুব একটা ব্যবহার করিনি। প্রচুর বেশি ইনস্ট্রুমেন্টাল, প্রচুর বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরকম নয়, দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। মূলত পারিপার্শ্বিক যে আওয়াজ, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল যে সাউন্ড, এবং ফিনালেতে একটি অপূর্ব সুন্দর গান আছে, এবং শেষে সেটা গানের মাধ্যমে সেটা প্রকাশিত হয়। কিন্তু পুরো সিনেমাতেই মোটামুটি আমরা ন্যাচারাল সাউন্ড, ফোলি, এই সমস্তই ব্যবহার করেছি, যে ছোট ছোট করে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, এবং সেটা দৈনন্দিন জীবনের সাথে, মানে আমি ঘুম থেকে উঠছি, ঘড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, আমি হেঁটে যাচ্ছি, দূর থেকে একটা কারখানা চিমনির আওয়াজ শুনতে পাচ্ছি, তারপরে মেয়েটি যখন গিয়ে পৌঁছাচ্ছে যে মিউজিকের যে ব্যবহারটা আছে রাস্তার মধ্যে, সেখানে রাস্তায় যে ব্যবহার করেছে, সেই যে ব্যবহারটা, তো এইগুলো আমরা একদম দৈনন্দিন রাস্তা থেকে উঠে আসা যে শব্দ, সেগুলো নিয়ে তৈরি করেছি, যাতে আরো ব্যাপারটাকে বাস্তব ধর্মী তৈরি করা যায়। মানে মিউজিকটাকে কি বলবি, থিমেরই একটা সূক্ষ্ম পার্ট, একদম থিমেরই একটি পার্ট। ওই কারণেই ওটাকে আমরা খুব বেশি মানে ওভার লাউড করতে চাইনি আর কি। আচ্ছা, আগস্ট মাসে আমরা প্রথম ফিল্মটা দেখতে পেলাম, দেখার সুযোগ হলো ডালাসের বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে। বাড়িতে ফিরে এলাম, তার কয়েকদিনের মধ্যে আরজি করের যে একটা নারকীয় বিভৎস যে গণধর্ষণ এবং
মার্ডার এর যে ঘটনাটা ঘটলো ডাক্তার মেয়েটির সঙ্গে, হুম, তারপরে আমরা তো একসঙ্গে হাতে হাত মিলিয়ে হুম, কিছু গ্লোবাল প্রোটেস্ট, কিছু র্যালি আমরা হাঁটলাম একসাথে। হুম, আমাদের বলবো না যে সেগুলো খুব সুখস্মৃতি, কিন্তু এগুলো বোধহয় প্রয়োজন ছিল আর কি, হুম, এই আন্দোলনটা। হুম, তো এই আন্দোলনটা যখন আমরা করছিলাম, করতে করতে আমি যখন বাড়ি ফিরে আসছিলাম প্রতিদিনই, আমরা 3বার করেছি, হুম, এবং 3টেতেই তুই আর আমি কমন ছিলাম। একদম একদম। আমরা হেঁটেছি, পথ চলেছি, আমাদের আন্দোলন হুম, যখন আমাদের হয়েছে, আমি বারবার এই সিনেমাটায় হুম, আমার ওই যে ভিশনটা আসছিল, আবার ওই যে মেয়েটা প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছে, হুম, আবার বাড়িতে ঢুকছে, এই যে রাস্তায় হুম, সে যে যাচ্ছে, তার দৈনিক সংগ্রাম, হুম, এটার মধ্যে এই যে সমাজের রক্তচক্ষু, হুম, এবং তারপরে একটা মেয়ের শিকার হয়ে যাওয়া, হুম, এই যে অ্যাজ আ স্টোরি টেলার হুম, আর অ্যাজ আ ফিল্ম মেকার, এই যে ফিল্মটা যখন তুই করলি, হুম, তারপরে তো এই ঘটনাটা হলো, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একটা হুম। মেয়ে তার ওয়ার্ক প্লেসের মধ্যে তার কি হতে পজিশনটা কি, এবং সোসাইটির মধ্যে তার পজিশনটা কি। হুম, তো এই সিনেমাটার দিকে এখন যখন তাকাস, হুম, হ্যাঁ, বা আমরা যদি ওটা নিয়ে আলোচনা করি, হুম, কিপিং ইন মাইন্ড এই যে ভিশিয়াস সার্কেলটা আমরা তৈরি করেছি, হুম, নিজেদের অজান্তেই তৈরি হয়ে গেছে হুম, একটি মেয়ের অবস্থান নিয়ে, হুম, এবং এটা এতটাই প্রাসঙ্গিক হয়ে গেল আবার, হুম। এটা নিয়ে কি বলবি? এটা মানে সত্যি কথা, তুমিও জানো, মানে আমরা নিজেরাও এটা নিয়ে ওটাকে আমি জানি না কতটা আমরা আন্দোলন কথাটা আমরা বলতে পারবো, যতটুকুনি পেরেছি আমাদের যতটুকু ক্ষমতা পেরেছি। অনুযায়ী পথে বেরোনো, পথের আওয়াজটাকে পৌঁছে দেওয়া মানুষের কাছে যতটুকুনি পেরেছি। তো সেগুলো যখন করছিলাম, এই কথাগুলো আমারও খুব মনে হচ্ছিল যে যখন আমি গল্পটা ভেবেছিলাম তখন তো আর এই ঘটনাটা ঘটেনি, অ্যাটলিস্ট এইভাবে ঘটেনি, হয়তো এরকম এতটা ঘটনা বিভৎস কেউ চিন্তাও চিন্তাও করতে করতে পারেনি, হয়তো এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন কোনায়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোথাও না কোথাও হয়তো ঘটে চলেছে। কিন্তু আরজি করের ঘটনাটা যখন ঘটলো তখন আমারও কিন্তু একই কথাই মনে হয়েছে যে হয়তো এই সমস্ত কিছুর রুট কজ কোথাও একটা লুকিয়ে রয়েছে, যে সমাজের রক্তচক্ষু বা একটা একটা পুরুষতান্ত্রিকতার যে আমরা কথা বলি সব সময়, রয়ে গেছে, এবং তার রিপ্রেজেন্টেশনটা হয়তো হয়ে গেছে এইরকম ভাবে আরজি করের একটি ঘটনার মাধ্যমে, ঘৃণ্য নারকীয় ঘটনার মাধ্যমে। এটা আমরা কেউ চাই না, কিন্তু আবার যখন ফিরে যাচ্ছি গল্পের দিকে বা আমাদের এই স্বল্প দৈর্ঘ্যের ছবির দিকে, আমরা দেখতে পাবো যে কোথাও না কোথাও এই রুট কজটা রয়ে গেছে, এই বীজটা রয়ে গেছে, এই আমাদের যে সন্দিহান চোখ, আমাদের যে সন্দিগ্ধ মানসিকতা, অবজেক্টিফিকেশন সেইখানে রয়ে গেছে আর কি। তো সত্যিটা ভাবলে খারাপ লাগে, কিন্তু পরে দেখি, পরে যখন তুমি যেটা বললে যে এই সার্কেলটা যে কমপ্লিট হচ্ছে বা এই সার্কেল যে আমরা দেখছি, এটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে রয়ে গেছে। তো আবার আরেকটা কথা, আমরা বলি পেট্রিয়ার্কাল কথাটা, কিন্তু পুরুষতান্ত্রিক কথাটা কিন্তু সবসময় যে একজন পুরুষের সাথে রিলেটেড সেটাও কিন্তু সবসময় না, নারীরাও কিন্তু ওটা চালিকা শক্তি, আবার ওই সিস্টেমটা মানে মানসিকতাটা ওটা থেকে ভেঙে বেরিয়ে আসতে পারা যাচ্ছে না, যেটা খুবই দুঃখজনক যে আমাদের এগুলো নিয়ে বারবার লিখতে হচ্ছে, আবার আমরা ওই বৃত্তে যেখানে শুরু করছিলাম ওখানেই আবার ফিরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা আমাদের পডকাস্টের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমার খুব গর্ব হচ্ছে ভাবতে, তোকে তো তোর জার্নিটা আমরা একদম নাটকের জগৎ থেকে দেখেছি তোর, আর আমার খুবই ভালো লাগছে ভাবতে যে এই যে ছবিটি সরোজ বেশ অনেক কটা ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে। আমরা শুরু করেছিলাম হচ্ছে ডালাসের যে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মটার প্রথম স্ক্রিনিং দেখলাম, তখনই জানতাম যে এটা নিশ্চয়ই আরো অন্য জায়গায় সিলেকশন হবে। তো তারপরে সম্প্রতি এটা পুনে এবং গোয়াতে কিছু একটা দুটো ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে। তুই আমাকে আজকে খবর দিলি যে কলকাতা শহরের আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে এটা জায়গা পেয়েছে। এই যে জার্নিটা একটু বল, ফিল্ম ফেস্টিভ্যালে এই যে পাঠানো বা সিলেকশন হওয়া কেমন লাগছে, বা এই যে পুরো জার্নিটা একটু শুনতে চাইছি। না, এটা তো সত্যি এটাই প্রাপ্তি, মানে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রিয়েটিভ আর্টের মূল প্রাপ্তি হচ্ছে দর্শক বা শ্রোতা যাই বলি না কেন, তাদের ভ্যালিডেশন, তাদের অ্যাকনলেজমেন্ট, তাদের
ভালো লাগা, এটাই কিন্তু প্রাপ্তি, সব থেকে বড় কথা। আর আমরা সবাই জানি শর্ট ফিল্মের তো আর আলাদা করে কোনো কমার্শিয়াল সাইড নেই, এটা একমাত্র আমাদের নিজেদের যে কিন্তু অনেক উঠে আসছে, হ্যাঁ এখন অনেক উঠে আসছে, এখন অনেক উঠে আসছে, ডিজিটাল মিডিয়াতে অনেক উঠে আসছে, অনেক এক্সপ্যান্ড হওয়াতে একদম অনেক উঠে আসছে। তো আমাদের ফিল্মটা জার্নি শুরু করেছিল ডালাস থেকে। আমরা এই বছরের শুরুর দিকে আমরা শুট শেষ করেছিলাম, তারপরে গত 7-8 মাস ধরে, আফটার জানুয়ারি 7-8 মাস ধরে মোটামুটি এটার পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে। তারপর ডালাসে প্রথম স্ক্রিনিং হয়েছে, ডালাস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। তারপরে আমি বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়েছি, তার মধ্যে পুনে, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তো ওখানে সিলেকশন হয়েছে। এবং দর্শকদের জানিয়ে রাখি, আমাদের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি ওখানে বেস্ট বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। বাহ, খুব ভালো লাগলো, সেটা একটা আমাদের প্রাপ্তি। এবং তার পরবর্তী ক্ষেত্রে গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও সিলেক্ট হয়েছে, ওখানেও স্ক্রিনিং হয়েছে। এবং আরো ওখানে স্ক্রিনিং হয়েও গেছে। আরো 2টি ফেস্টিভ্যাল অলরেডি তাদের সিলেকশন জানিয়েছে, কিন্তু সেগুলো স্ক্রিনিং নেক্সট ইয়ার। খুবই ভালো খবর, অনেক কনগ্রাচুলেশনস তোকে। থ্যাংক ইউ লোপাতি। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, IKSFF, আমি জানি ওটার কথা। আচ্ছা, ওটা বন্ধু-বান্ধব সঙ্গে যুক্ত আছে, ওটা জানুয়ারিতে। আর আরেকটি হচ্ছে রাজস্থান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটার আজকেই খবর পেলাম। ওটা কবে আসছে? ওটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2025-এ। তো ওটার সিলেকশনের খবরটা আজকেই জানতে পারলাম। যেটা ভালো লাগছে যে রাজস্থান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটি কিন্তু মানে আমাদের যেটা ভারত সরকারের যেটা স্পন্সর যেগুলো হতো তার মধ্যে একটি বড়, তো এটা একটা আমাদের বড় প্রাপ্তি। আরো বেশ কিছু জায়গায় পাঠানো আছে, দেখা যাক কি হয়। আর মানে এটারই সূত্র ধরে বলছি যে আর ভবিষ্যতে এরকম ধরনের ক্রিয়েটিভ প্রজেক্টস কি ভাবনা চিন্তা করছিস তুই? নিশ্চয়ই। তো এইবার মানে সত্যি এটা তো একটা তো মোটিভেশন ভেতর থেকে তৈরি হয়েইছে, আরো কিছু চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। তো আরেকটি প্রজেক্টের কথা চিন্তা ভাবনা হচ্ছে এবং কথাবার্তাও শুরু হয়েছে। মোটামুটি একটু রিসার্চ, একটু প্রি প্রোডাকশন ওটাও শর্ট ফিল্মই হবে। তো সেটা একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে কয়েক জায়গায়, মানে রিসার্চের কাজগুলো শুরু হয়েছে। তারপর একটা প্রি প্রোডাকশন তো একটা বড় কাজ থাকে। আচ্ছা, ওটারও কি মানে বিষয়বস্তু কি এর সঙ্গে রিলেটেড নাকি একদম অন্য? না, এর সঙ্গে একদম আলাদা। এই যে বিষয়বস্তুটা ছিল এর থেকে একেবারেই আলাদা হবে। তো আশা করি যখন ওটা তৈরি করতে পারবো দর্শকদের সামনে নিশ্চয়ই নিয়ে আসতে পারবো আর কি। আর নাটকের ক্ষেত্রে কোনো নাটক তো অনেক করিস তোরা? নাটকের ক্ষেত্রে তো আমাদের প্রত্যেক বছরই একটা করে নতুন প্রোডাকশন আমরা তৈরি করার চেষ্টা করি, যেটা আমাদের ডালাসের যারা নাট্যপ্রিয় জনতা তাদের সামনে এবং আরো অন্যান্য শহর যেরকম হিউস্টনে আমরা দেখেছি, সেখানকার যে নাট্যোৎসব হয় সেখানে নিয়ে যাই, রাইট। তো এবছরও একটা নতুন প্রোডাকশন ছিল। পরের বছর যদি আবার আমরা নিমন্ত্রণ পাই, নিশ্চয়ই আবার একটা কিছু নিয়ে যাওয়ার একটা ভাবনা থাকবে আর কি। তো চিন্তা ভাবনা চলে, বিষয়বস্তু পেলে তখন আমরা ওটাকে নিয়ে আর কি আরো এগোনো যাওয়া যায়। তো আমি অনেক আশা নিয়ে এরপরের আবার প্রজেক্টের দিকে তাকিয়ে থাকবো, নিশ্চয়ই দেখবো। আর আমি শেষ করব যে সরোজে একটি গান ব্যবহার হয়, অসম্ভব মনে নাড়া দিয়েছিল আমার। যে সেন্ট্রাল প্রোটাগনিস্ট যে মেয়েটি আর কি, কেন্দ্রীয় চরিত্র, ওর একটি গান গায় সে, সার্থক জনম আমার। সেই গানটা এত সাংঘাতিক সুন্দর করে গেয়েছিল প্রত্যুষার কণ্ঠে আমরা সেই গানটা আবার শুনবো। সিনেমাতে আপনারা যখন দেখবেন কি অসাধারণ করে গানটা খুব সূক্ষ্মভাবে ইউজড হয়েছে। ফিল্মের যে পুরো এন্টায়ার যে চলনটা বা বিষয়বস্তুর সাথে একদম একীভূত হয়ে গেছে। সেই গানটা দিয়ে আমরা শেষ করব, প্রত্যুষার কণ্ঠে গানটা শুনবো। নমস্কার।
জন্মেছি জানি নে তো ধন রত আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছি।